এই হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো র‍্যান্ডম রিভিউ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি বাংলাদেশের এক বীর, বাংলার এক গর্ব, বাংলার রবিনহুড আব্দুল হক। তো সে কি পেরেছিল সেই পাকিস্তানি ৩০ জন সোলজারকে মেরে একাই সেইখান থেকে বেঁচে ফিরতে? তো এই ঘটনা অবলম্বনেই তার জীবনের সত্য ঘটনা আজকে পড়ে শোনাচ্ছি। এবং আব্দুল হক জন্ম অজানা, অজানা বলতে পুরোপুরি অজানা না। তিনি বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছিলেন পরে। বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাব প্রদান করেন। এখন আসি তার পরিচয় সম্পর্কে। তিনি বাংলাদেশের নাগরিকত্ব এবং পূর্ব পাকিস্তানের তার পাসপোর্ট আগেকর, বা তিনি পূর্ব পাকিস্তানের নাগরিকত্ব ছিল 1971 আগে, এবং পরে সে তার খেতাবের জন্য পরে বাংলাদেশে সে নাগরিকত্ব পান। পরিচিত কারণ বীর প্রতীক, কারণ তাকে বীর প্রতীক দেওয়ার কারণে সে বাংলাদেশের নাগরিকত্ব অর্জন করেন। জন্ম এবং শিক্ষা জীবন কিভাবে তার শুরু হয়েছিল। আব্দুল হকের জন্ম কুমিল্লা জেলার ১৪ গ্রাম উপজেলার হোসেনপুর গ্রামে। তার বাবার নাম আলতাফ আলী এবং মায়ের নাম জুলেখা বেবি। তার স্ত্রীর নাম ফজিলাতুন্নিসা। তাদের ছিলেন ৩ ছেলে। কর্মজীবন: পাকিস্তানি সেনাবাহিনীর প্রথম ইস্ট বেঙ্গল, মানে তিনি প্রথমে পাকিস্তানি সেনাবাহিনীতে ইস্ট বেঙ্গলে রেজিমেন্টে চাকরি করতেন আব্দুল হক। পরে 1971 সালে মার্চ এপ্রিলে এই ব্যাটেলের পশ্চিম পাকিস্তানে বদলি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সে হয়নি। এর আগেই ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে ইউনিটের অর্ধেক সৈনিকের ছুটি থাকা বা শীতকালীন প্রশিক্ষণ দিয়েছিলেন, তার কারণে তার বদলিটি হয়নি। আব্দুল হক সে সময় ছুটিতে ছিলেন না। পরবর্তীতে তাকে ২-৩ মাসের জন্য ছুটি দেওয়া হয়। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে ঘোষণা দেন। নিজ এলাকায় প্রতিরোধে যুদ্ধে অংশ নেওয়ার পর তিনি ভারতে গিয়ে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে যোগ দেন। কালামপুর যুদ্ধের পর জেড ফোর্সের অধীনে কুড়িগ্রাম জেলার কোদাকাটি সহ আরও কয়েকটি যুদ্ধে তিনি অংশ নেন। মানে তিনি বাংলাদেশের বিভিন্ন জেলায় বা বিভাগে সেই যুদ্ধে অংশগ্রহণ করেন। কোদালিয়া যুদ্ধে তিনি আহত হন, মানে তার পায়ে একটা বুলেটও লাগে। এই কোদালিয়া যুদ্ধের পর তার পায়ে গুলি লাগে। সুস্থ হওয়ার পর তিনি আবার যুদ্ধে যান। মুক্তিযুদ্ধের ভূমিকা: 1971 সালে 31শে জুলাই জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় সীমান্তবর্তী গ্রাম কালামপুরের ছিল পাকিস্তানি সেনাবাহিনীর শক্তিশালী একটি ঘাঁটি। মানে সেই সময়ে সর্বোচ্চ শক্তিশালী ছিল জামালপুরের পাকিস্তানি সেই ঘাঁটি। 31 জুলাই ভোরে মুক্তিবাহিনী আক্রমণ করে এখানে। এই আক্রমণ কাট অফ পার্টি হিসাবে দায়িত্ব পালন করে মুক্তিবাহিনী অপর একটি দল। এই দলে ছিলেন আব্দুল হক, মানে সেই মিশন আব্দুল হক ছিলেন। আক্রমণের নির্ধারিত সময় ছিল গভীর রাতে, মানে তারা পর্যবেক্ষণ করে মিশনটি রাতে ফিক্স করে। সন্ধ্যার পর মুক্তিযোদ্ধারা কালামপুরে যাত্রা করেন। সেদিন হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি ও ঘোর অন্ধকারের অপেক্ষা করে আব্দুল হক সহ একদল মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মাহাবুরের নেতৃত্বে সময় মতোই সীমান্ত অতিক্রম করেন। তারা অবস্থান নেন কালামপুর বকশীগঞ্জ সড়কের কালামপুরের ১ মাইল দক্ষিণে কালামপুর শ্রীবাড়ি সড়ক জংশ এবং উঠানিপাড়া। কালামপুর বিবৃতি: মুক্তিবাহিনীর আক্রমণের সংবাদ শুনে পাকিস্তানি সেনাবাহিনীরা বকশীগঞ্জ কোম্পানি হেডকোয়ার্টার থেকে ৩টি সেনাভর্তি লরি কালামপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। এবং এই যাত্রা আমরা বুঝতে পারি যে মুক্তিবাহিনীরা যাচ্ছে জামালপুর দিকে, এই ঘটনা পাকিস্তানিরা আগেই শুনে গেছিলো এবং তারা 3টি লরি ভর্তি সেনাবাহিনী আবার আগে চলে আসছিল তাদের সাথে লড়ার জন্য। লরিগুলো রাত আনুমানিক 4:30 বা 5টার দিকে সেখানে উপস্থিত হয়। উঠানিপাড়া এলাকায় সড়কে স্থাপন করায় মাইনের বিস্ফোরণে 2টি লরি ক্ষতিগ্রস্ত হয়। মানে মুক্তিবাহিনীর যে মাইন পাতা ছিল, তো সেটার কারণে 2টি লরি ব্লাস্ট ওখানে হয়ে যায় এবং সবাই আহত নিহত হয়ে যান এবং 1টি লরি বেঁচে থাকে। আব্দুল হকের সঙ্গে সঙ্গে তাদের অপর আক্রমণ শুরু করেন। পাকিস্তানি সেনারা দ্রুত পাল্টা আক্রমণ করেন।
তুমুল যুদ্ধ চলতে থাকে এবং যুদ্ধে আব্দুল হক সহ কয়েকজন যথেষ্ট সাহসী প্রদর্শন করেন, মানে তারা প্রচুর সাহসিকতার সাথে যুদ্ধ করেন এবং তারা জিতেও। তাদের সাহসিকতায় পাকিস্তানি সেনাবাহিনীরা 8 জন নিহত, 10 বা 11 জন আহত হয়। মুক্তিবাহিনীর একজন শহীদ, 2-3 জন আহত হন। যুদ্ধ শেষে মুক্তিযোদ্ধারা পশ্চিম পঞ্চ সীমান্ত এলাকায় চলে যান। তো তিনি সেই দিন করে কি, মানে তাদের সকল টিমমেটের মধ্যে 8 জন টিমমেটের মধ্যে 3 জন অসুস্থ হয়ে যায় এবং তিনি একাই এক জায়গায় কমান্ড নেন। তো তখনই করে কি, মানে প্রচুর পাল্টা আক্রমণ করার কারণে তো তারপর একটা গুলি লাগে। তো তারপরে তো সেই 30 জন সেনাবাহিনীর সাথে সে একাই লড়েছিল এক জায়গা থেকে। তো তার জন্য সে পুরস্কারও প্রদর্শন করেন, বীর প্রতীক। তথ্যসূত্র সম্পাদক দৈনিক প্রথম আলো। তোমাদের ঋণ শোধে না। তারিখ 2/12/2011। 71-এর বীর মুক্তিযোদ্ধাদের অবিস্মৃত জীবনগাথা। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সম্মান স্মারক গ্রহণ, জনতা ব্যাংক লিমিটেড। তো এরকমভাবেই আমাদের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হকের জীবন কাহিনী শেষ হয়। তো তার মুক্তিযুদ্ধের তার বিপুল অবলম্বন রয়েছিল। তো আমরা জানাবো তাকে গভীর গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। এই ছিল আজকের মুভি রিভিউ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বেঁধে দিবেন। বাই বাই।